বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? তোমরা দেখতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, সবাই ভালো আছো তোমরা? জি মিস ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মিস ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ভালো আছো? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। শোনো, আজকে রোল কলটা শেষে করব। একদম শেষে 2 মিনিট থাকবে তখন, কেমন? এখন আমি পড়া শুরু করি। বলো তো, তোমাদের মনে আছে গত ক্লাসে আমরা কি কি পড়েছি? মিস মনে আছে। আসসালামু আলাইকুম। এই কথা বলবো সে শুধু আমরাও থাকবা, আমরা আমিও। গত ক্লাসে আমরা পড়েছি বিভিন্ন প্রকার ভূমিরূপ, তাই না? আসসালামু আলাইকুম ম্যাম। পর্বত, মালভূমি, সমভূমি এ সম্পর্কে পড়েছি যে বিভিন্ন রকম ভূমিরূপের মধ্যে। হ্যাঁ আসসালামু আলাইকুম। এর মধ্যে পর্বত দেখো, পর্বত কাকে বলে? ভূপৃষ্ঠের সমুদ্র থেকে 1000 মিটার উঁচু সুবিন্যস্ত স্তূপকে পর্বত বলে। হ্যাঁ, শিলাবিশিষ্ট স্তূপকে পর্বত বলে। আর পর্বতের উচ্চতা কত হয় বলো? 1000 মিটার। 1000 থেকে 1000 মিটার। 1000 মিটারের পাহাড়ের 1000 মিটারের অধিক। আচ্ছা, বলো দেখি পর্বতের উচ্চতা কত? পর্বত 1000 মিটারের অধিক, আর পাহাড় কত? 600 থেকে 1000 মিটার। 600 থেকে 1000 মিটার উচ্চ। 1000 মিটার উচ্চ। আর 600 মিটারের নিচে যদি হয় তাহলে সেটাকে কি বলবো আমরা, বলো তো? পাহাড়, পর্বত না, টিলা। স্বল্প বিস্তৃত শিলা। এটা বইয়ে লেখা নাই। 600 মিটারের নিচে যদি হয় উচ্চতায় তাহলে এটাকে বলা হয় টিলা। তোমরা বলো না যে সিলেটের টিলায়, যে সিলেটের পাহাড়গুলোকে টিলা বলে, কেন বলে জানো? ওগুলো অনেক নিচু, চা চাষ হয়, এগুলো উচ্চতা হলো 600 মিটারের কম। তাহলে আরেকবার শোনো, 600 মিটারের কম হলে সেগুলোকে বলে টিলা, আর 600 থেকে 1000 মিটার হলে বলে পাহাড়, আর 1000 মিটারের বেশি হলে সেটা পর্বত। আচ্ছা, এবার বলো ম্যাম, আমি কাল মানে ভঙ্গিল পর্বত সৃষ্টিটা একটু বুঝাই দেবেন ম্যাম, আমি বুঝি নাই। ভঙ্গিল পর্বত হলো দুই দিক থেকে যদি পার্শ্বচাপের সৃষ্টি হয়। তোমাকে এখান থেকে দেখায়, আমার হাতে একটা কাগজ আছে, দেখতে পাচ্ছ? দেখতে জি পাও? মিস। জি ম্যাম। এই দুই দিক থেকে যদি আমি চাপ দিই, জি ম্যাম। এরকম ভাঁজ হয়ে যাচ্ছে না? ভাঁজ হয়ে উঁচু হ্যাঁ হলো, ম্যাম। হয়েছে? ভাঁজ হয়ে উঁচু হয়েছে কিনা বলো? জি ম্যাম। এটাই হলো ভঙ্গিল পর্বত। জি ম্যাম। দুই দিক থেকে মহাদেশীয় ভূভাগ বা স্থলভাগ এরকম চাপ দিবে, মাঝখানটা উঠে এরকম পর্বত হয়ে যাবে। এটা হলো ভাঁজ পর্বত বা ভঙ্গিল পর্বত। মূল বিষয়টা এটাই। ভঙ্গিল পর্বত। মূল বিষয়টা এরকম। জি ম্যাম। বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এবার আজকে আমরা পড়ব ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য পর্যন্ত পড়েছিলাম, তাই না? প্রশ্ন লিখে দিয়েছিলাম, কয়টা যেন লিখেছিলাম প্রশ্ন, বলো তো?
15টা। 15টা। আজকে লেখো, তাহলে আজকে লেখা শুরু করি। লেখো 16। প্রশ্ন নাম্বার 16। আমি তোমাদের সাথে এখন স্ক্রিন শেয়ার করবো আর প্রশ্ন বলবো। চটপট দ্রুত লিখ। প্লিজ সবাইকে একটু মিউট করতে বলেন না, বোঝা যাচ্ছে না কথা। আচ্ছা, কে কে আনমিউট আছো? আয়েশা আমি দেখতে পাচ্ছি। রুবেল আহমেদ আইডি থেকে আসছো। লাবিবা আঞ্জুম, এরা মিউট করো। একদম শেষে 2-3 মিনিট আগে থাকতে আমি তোমাদের রোলটা নিব। হ্যাঁ, এরকম বলবো যে 101 থেকে 110 এর মধ্যে কে আছো, চটচট বলবা, তখন আমি লিখে নেব। আর শুরুর দিকে একে একে সবাই আসতে থাকে, তো এই সময় সময় নষ্ট হয়। আচ্ছা, স্ক্রিন শেয়ারে যাচ্ছি আমি। তাহলে আমরা কোন অধ্যায় পড়ছি বলো? দ্বিতীয় অধ্যায়, পৃথিবীর গঠন। হ্যাঁ, আজকে পড়বো স্তূপ পর্বত। খাতা কলম রেডি রাখো কিন্তু। আজকে পড়বো স্তূপ পর্বত, যেটাকে বলে ইংরেজিতে বলে ব্লক মাউন্টেন। শুনতে পাচ্ছ আমাকে? কথা শুনতে পাও? জি ম্যাম। স্তূপ পর্বত কাকে বলে? সবাইকে মিউট করতে বলেন। কিছু বোঝাচ্ছে না। তাহলে প্রশ্ন লেখো 16 নম্বর প্রশ্ন। প্রবল 16 নম্বর প্রশ্ন লেখো, স্তূপ পর্বত কাকে বলে? স্তূপ পর্বত কাকে বলে? ম্যাম স্তূপ পর্বত কাকে বলে, এটা কোন জায়গায়? আচ্ছা, দাঁড়াও বলছি। না, আমি সংজ্ঞাটা বলে দিচ্ছি, লিখে নাও। বইয়ে 23 পেজ। হ্যাঁ, বইয়ে 23 পেজ তোমাদের। আচ্ছা, লেখো, যদি দুটি সমান্তরাল ফাটলের মধ্যবর্তী যদি দুইটি সমান্তরাল ফাটলের মধ্যবর্তী অংশটি চাপের ফলে পার্শ্ববর্তী স্থান অপেক্ষা জি ম্যাম। তারপর ম্যাম ঊর্ধ্বে উত্থিত হয়। ঊর্ধ্বে উত্থিত হয় তাকে ই বলে। না, উত্থিত হয় অথবা লেখো, অথবা দুটি ফাটলের মাঝের অংশ। মিস সবাইকে মিউট করতে বলেন, আপনার কথা শোনা যায় না। এই আয়শা মিউট করো। দুটি ফাটলের মধ্যবর্তী দুটি ফাটলের মাঝের অংশ অপরিবর্তিত থেকে
ফাটল দুটির দুই দিকের ভূখণ্ড ম্যাম অংশ অপরিবর্তী অপরিবর্তিত থেকে, তোমাদের বইও থেকে? আছে, বইতেও আছে, বই খুললে সুবিধা হবে, বই থেকে বলছি আমি। বই আছে। হ্যাঁ, মাঝের অংশ অপরিবর্তিত থেকে ফাটল দুটির দুই দিকের ভূখণ্ড নিচে বসে যায়। ফাটল জি দুটির ম্যাম দুই দেখতে দিকের পারছি। ভূখণ্ড নিচে বসে যায়। লিখেছো? এরূপে ফাটলের মধ্যবর্তী অংশ পর্বতে পরিণত হয়। এরূপে ফাটলের মধ্যবর্তী অংশ পর্বতে পরিণত হয়। তারপরে লেখো, আর তারপরে 2 লাইন লাগবে না, শেষের লাইনটা লিখতে হবে। তারপরে শেষের লাইনটা হলো ভূমির উপর স্তূপের আকারে দাঁড়িয়ে থাকে বলে, ভূমির উপর স্তূপের আকারে দাঁড়িয়ে থাকে বলে। ম্যাম একটু লিখলে হয় না? ভূমির উপর স্তূপের আকারে দাঁড়িয়ে থাকে বলে পর্বতকে পর্বতের স্তূপ পর্বত বলে। না বাবা, এটা হবে না, স্তূপটা আসলো কোথা থেকে এটা বলতে হবে, বুঝছো? আচ্ছা যে কোনো স্তূপিত হতে পারে। স্তূপটা কিভাবে আসলো, এই যে ফাটল থেকে যে আসলো ওইটা বলতে হবে, বুঝছো? ওইটুকু বললে হবে না। জি ম্যাম। ঠিক আছে, এবার পরে দেখো, স্তূপ পর্বতের বৈশিষ্ট্য দেখো। মানে তোমাদের বইয়ের ছবিটা দেখো তো, 23 পৃষ্ঠায় যে ছবিটা আছে, ছবিটা দেখতে পাও? জি ছবিটা ম্যাম। দেখতে পাও? আফরিন দেখতে পাও ছবি? জি ম্যাম। হ্যাঁ, জি ম্যাম, ছবিটা দেখতে দেখো, পাই। ফাটল বরাবর মাঝখানটা উপরে উঠে গেছে, দুই পাশ বসে গেছে। দ্বিতীয় চিত্রে দেখো, তাই না? জি ম্যাম। আর তৃতীয় চিত্রে মাঝখানের অংশটা দেবে গেছে, দেবে যাওয়ার কারণে ম্যাম সবাইকে মিউট করতে পারো, আপনারা তো একটু শোনা যায় না, ভাঙে ভাঙে আসে। জান্নাতুল মিম, কি ব্যাপার, তোমরা মিউট করো। রোল 11, জি ম্যাম, মিউট করা। 11 রোল। হ্যাঁ, রোল 11 মিউট করো বাবা, মিউট করো, মিউট করে রাখো। আচ্ছা, এরপরে দেখো, তাহলে স্তূপ পর্বটা কিভাবে হয়? ফাটল থেকে। ফাটলটাকে চ্যুতিও বলা হয়, চ্যুতি। এই বরাবর হয় মাঝখানটা উঠে যায়, দুই পাশ বসে যায়, নাহলে মাঝখানটা বসে যায়। তাহলে আমি যেভাবে সংজ্ঞাটা লিখে দিলাম অতটুকু লিখতে হবে, শেষের লাইনটা লিখলে কিছু বোঝায় না, এটুকু দিয়ে সংজ্ঞা ক্লিয়ার হবে না। হ্যাঁ, এবার স্তূপ পর্বতের বৈশিষ্ট্য দেখো। একটু বলবেন? আবার বলো আফরিন। ম্যাম স্তূপ পর্বত সংখ্যাটা একটু বলেন। সংজ্ঞাটা জি সংখ্যাটা দেওয়া আছে বইতে, তুমি দেখো। বইতে দেয়া আছে, আমি একটু ছোট করে বলেছি আর কি, আমি খুব দ্রুত বলে যাই, মিলাই নাও। যে দুটি সমান্তরাল ফাটলের মধ্যবর্তী, বা বইয়ে দাগ দিয়ে নাও, বইয়ে দাগও দিতে পারবা। দুটি সমান্তরাল ফাটলের মধ্যবর্তী অংশটি চাপের ফলে পার্শ্ববর্তী স্থান অপেক্ষা ঊর্ধ্বে উত্থিত হয়, অথবা দুটি ফাটলের মাঝের অংশ অপরিবর্তিত থেকে ফাটল দুটির দুই দিকের ভূখণ্ড নিচে বসে যায়। এরূপে ফাটলের মধ্যবর্তী অংশ পর্বতে পরিণত হয়। ভূমির উপর স্তূপের আকারে দাঁড়িয়ে থাকে বলে এ ধরনের পর্বতকে স্তূপ পর্বত বলে। বুঝছো? এই যে ফাটলগুলো থেকে বসে যায়, হ্যাঁ। ম্যাম 17 নম্বর কোশ্চেনটা কি বললেন? স্তূপ পর্বতের বৈশিষ্ট্য লিখো। হ্যাঁ, আফরিন মিউট করো। আর রোল 11 যে রিনেম করেছো, C11, সে মিউট করো তুমি। স্তূপ পর্বতের বৈশিষ্ট্য লিখো। পরের প্রশ্ন 17। আচ্ছা, এটা একটু বড় বড় প্রশ্ন হবে, এগুলো বড় প্রশ্ন। যেগুলো এক লাইনে হয়ে যায় বা সংজ্ঞা, সেগুলো হলো ছোট, আর যেগুলো একটু বড় বৈশিষ্ট্য এরকম,
ম্যাডাম এখানে তো 4টা দেওয়া আছে, তারপর নিচে লেখা আছে উদাহরণ। উদাহরণ কি লিখতে হবে? উদাহরণটা আরেকটা প্রশ্ন করবো, যে স্তূপ পর্বতের উদাহরণ দাও, এটা আরেকটা প্রশ্ন হবে। এখন আমরা কি হবে ম্যাডাম? স্তূপ পর্বতের বৈশিষ্ট্য উদাহরণ দাও। ওটা পরে বলছি, আগে বৈশিষ্ট্যটা পড়ে নিই আমরা। দেখো, স্তূপ পর্বতের ঢাল খুব খাড়া হয়, হ্যাঁ, কারণ এটা যে হঠাৎ করে উঠে যে, এই জন্য। কারণ স্তূপ পর্বত ধীরে ধীরে উঁচু হয় না, ভূপৃষ্ঠ থেকে হঠাৎ করে মাথা তুলে দাঁড়ায়। ওই যে ফাটল ছিল, ফাটলটা বসে গেল, মাঝখানটা খাড়া হয়ে থাকলো, তাহলে এই ঢালটা কি হয় বলো? খাড়া হয়। বুঝতে পারছো? ভঙ্গিল পর্বতের ন্যায় স্তূপ পর্বত বিস্তীর্ণ অঞ্চলব্যাপী অবস্থান করে না। তার মানে ভঙ্গিল পর্বত যেমন হিমালয়, গতদিন আমরা পড়লাম না, হিমালয়, আন্দিজ, রকি, এগুলো অনেক বেশি জায়গা জুড়ে অবস্থিত, তাই না? জি বলো। মিস। কিন্তু জি মিস। স্তূপ পর্বতটা অনেক কম জায়গায়, ছোট জায়গায়। ধরো হিমালয় পর্বত তো অনেক অনেক বড়। এটা হিমালয় পর্বত একেবারে ভারত থেকে শুরু হয়ে ভারত, নেপাল হয়ে অনেক দূর গেছে, প্রায় মধ্য এশিয়া একটা দেয়ালের মতো দাঁড়িয়ে আছে হিমালয় পর্বত, বিরাট এলাকা জুড়ে। কিন্তু স্তূপ পর্বত এরকম না, অল্প জায়গায়। হ্যাঁ, তারপর 3 নাম্বার দেখো, স্তূপ পর্বতের চূড়া চ্যাপ্টা আকৃতির হয়। চূড়া মানে মাথাটা, যেমন আমরা ভঙ্গিল পর্বতে পড়ছিলাম না যে শৃঙ্গ আকারে থাকে। শৃঙ্গ মানে কি বলেছিলাম? সিংহের মতো, মানে সুচলো। চূড়াটা এরকম সুচলো। সুচালো। এই যে হাতটা দেখো, এইরকম সুচালো। মানে আমি কলম দিয়ে দেখাই, এই অনেকটা এইরকম ধরনের, বা বই দিয়ে যদি দেখায় অনেকটা এইরকম চোখা উপরটা। কিন্তু স্তূপ পর্বতটা মাথাটা এরকম চ্যাপ্টা, বুঝছো? মাথাটা হলো চ্যাপ্টা। আর ভঙ্গিল পর্বতের নাই এই পর্বতের শৃঙ্গ থাকে না। তাহলে ভঙ্গিল পর্বতের সাথে পার্থক্য কি? যদি এরকম একটা প্রশ্ন দেই যে ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বতের পার্থক্য লিখে ফেলো চট করে, লেখো। পরের প্রশ্ন, ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বতের মধ্যে পার্থক্য লিখো। এটা তোমরা লিখবে বাসায় চিন্তা করে, আমি একটু একদম লাইন বাই লাইন সবগুলো লেখাবো না, তোমাদের ধরিয়ে দেব, তোমরা নিজে বুদ্ধি করে লিখবা। তাহলে প্রশ্নটা কি বলছিলাম বলো তো দেখি? ভঙ্গিল পর্বত স্তূপ পর্বতের মধ্যে পার্থক্য। পার্থক্য লিখো। দেখো আমি দুই একটা বলে দিচ্ছি। স্তূপ পর্বতের ঢাল খুব খাড়া হয়, আর ভঙ্গিল পর্বতের ঢাল আচ্ছা, ভঙ্গিল পর্বতের ঢাল সম্পর্কে কিছু লেখা আছে কিনা দেখবে বইয়ে। আর কি লিখবে? লেখা নাই? তাহলে এটা বাদ দাও, ঢাল বাদ দাও। তাহলে লিখবা যে ভঙ্গিল পর্বত বিস্তীর্ণ অঞ্চল উঁচু নিচু অবস্থান হয়। করে। হ্যাঁ ম্যাম, আপনাকে তো বুঝি না। আচ্ছা, আরেকটা লেখো যে স্তূপ পর্বত ভঙ্গিল পর্বত বিস্তীর্ণ অঞ্চল ব্যাপী অবস্থান করে। আর জি ম্যাম। ভঙ্গিল পর্বত বিস্তীর্ণ অঞ্চল ব্যাপী অবস্থান করে।
স্তূপ পর্বত বিস্তীর্ণ অঞ্চলব্যাপী অবস্থান করে না। স্তূপ পর্বত করে না, ভঙ্গিল পর্বত করে। ম্যাম এই পার্থক্যের উত্তর হ্যাঁ, এটা তো একটা পার্থক্য হলো। আরেকটা পার্থক্য লেখো যে ভঙ্গিল পর্বতের ন্যায় এই পর্বতের শৃঙ্গ থাকে না। না আরেকটা পার্থক্য লেখো যে ভঙ্গিল পর্বতের পর্বতের শৃঙ্গ থাকে আর হ্যাঁ। স্তূপ পর্বতের শৃঙ্গ থাকে না। স্তূপ পর্বতের শৃঙ্গ থাকে না, চূড়া চাপটা আকৃতির। একসাথে লিখতে হবে, স্তূপ পর্বতের শৃঙ্গ থাকে না, চূড়া চাপটা আকৃতির। আর উদাহরণ দিয়ে দিবা। ভঙ্গিল পর্বতের উদাহরণ হলো হিমালয়, আন্দিজ পর্বতমালা। আর স্তূপ পর্বতের উদাহরণ হলো ভারতের বিন্ধ্য ও সাতপুরা পর্বত। উদাহরণ দিয়ে দিবা, বাস। এই তিনটা পার্থক্য হয়ে গেল। যদি 2 মার্কের থাকে উত্তর, সাধারণত 2 মার্কের থাকবে। এটা জ্ঞান অনুধাবনে থাকতে পারে। 2 মার্কের এই তিনটা পার্থক্য দিলেই চলবে। আচ্ছা, এর পরের প্রশ্ন লেখো, স্তূপ পর্বতের উদাহরণ দাও। স্তূপ পর্বতের উদাহরণ দাও। আমি লিখছি। হ্যাঁ, উদাহরণ কি লিখবে বলো তো? বইতেই আছে, এই যে ভারতের, জি ম্যাম, বইতেই আছে। লিখবে ভারতের বিন্ধ্য। সাতপুরা পর্বতের স্তূপ পর্বত। শোনো, এই পর্বতের মাঝখানে অবস্থিত নর্মদা নদীর উপত্যকা একটি স্রোত উপত্যকা। মানে 2 পর্বতের মাঝখানে আবার একটা নদী আছে, বুঝছো? 2 পর্বতের মাঝখানে একটা নদী আছে, সেটার নাম নর্মদা নদী। এতটা লেখা লাগবে না। যদি আবার বলে একটি স্রোত উপত্যকার উদাহরণ দাও, তাহলে এটা আসবে। এখানে আরেকটা প্রশ্ন, একটি স্রোত উপত্যকার উদাহরণ দাও। জি ম্যাম একটি স্রোত, এই যে দন্তা স রফালা দন্তা শয়ে তয়ে যুক্ত স্রোত উপত্যকার উদাহরণ দাও। তখন লিখবে ভারতের বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্যবর্তী, ভারতের বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মধ্যবর্তী অংশে অবস্থিত নর্মদা নদীর উপত্যকা একটি স্রোত উপত্যকা। যদি আবার একটু বলতেন। এই যে বই লেখা আছে দেখো, ভারতের বিন্ধ্য ও সাতপুরা পর্বতদ্বয়ের মধ্যবর্তী অংশের যে নর্মদা নদীর উপত্যকা একটি স্রোত উপত্যকা। ম্যাম এটা তো গ্রস্ত দেওয়া। গ্রস্ত দেওয়া ম্যাম। তোমাদের বইয়ে গ্রস্ত দেওয়া? জি ম্যাম। আচ্ছা, দাও তাহলে গ্রস্ত দাও। এবার পরে অথবা এই উত্তরও দিতে পারবা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট ও ফ্রান্সের ভোজ পর্বতের মধ্যবর্তী, পরের উদাহরণটা, মধ্যবর্তী অংশে অবস্থিত নদীর উপত্যকা একটি রাইন নদীর উপত্যকা। সবাইকে ম্যাম আবার একটু বলেন। জান্নাতি আক্তার, আমি দেখতে পাচ্ছি জান্নাতি আক্তার। সবাই মিউট আছে এখানে, দেখতে পাচ্ছি গ্যালারি মিউট। শুধু রিয়া আক্তার মিম, তুমি মিউট হও।
আর কে আনমিউট আছে? আর সবাই মিউট আছে। আচ্ছা বলো এবার আমাকে, স্তূপ পর্বত বুঝতে পেরেছো না পারোনি? জি ম্যাম পারছি। জি ম্যাম। পেরেছো? তাহলে আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদের দেখাতে পারি, দাঁড়াও একটু অপেক্ষা, তোমরা মনে মনে একটু পড়ো 1 মিনিট 2 মিনিট, আমি এটা তোমাদের প্রশ্ন করব। আরেকটা ম্যাম লাস্টের প্রশ্নটা আরেকটু বলেন। শেষে বলেছিলাম যে স্রস্ত বা গ্রস্ত উপত্যকার উদাহরণ দাও। ওই যে 2টা করে পর্বত আছে, ওকে তার ম্যাম। মধ্যে যে নদী, সেটার উদাহরণটা দিলেই হবে। ওকে ম্যাম। ওকে ম্যাম। আচ্ছা শোনো, আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আরো 2টা লাগবে। আচ্ছা আমার এখানে একটা খেলনা দেখতে পাও, দেখতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। 3টা ব্লক বাচ্চারা খেলে না, এগুলো দেখতে জি পাও? ম্যাম। জি মিস। আচ্ছা জি, এই মিস। মাঝখানেরটা যদি এরকম উপরে উঠে যায়, এই উপরে উঠে গেল, তাহলে এটা পর্বত হলো না? মাঝখানে জি হলো? মিস। জি ম্যাম। জি ম্যাম। জি। এটা হয়ে গেল স্তূপ পর্বত এক রকমের। বোঝা গেছে না যায়নি বলো? জি গেছে। জি মনে জি করো ম্যাম। আবার দেখো, বোঝা গেছে। এই 3টা ব্লক ছিল, ব্লক মানে এই মাঝখানে ফাটল ছিল, হ্যাঁ? এই ফাটলে এই যে 3টা, এই দুইখানে এইখানে ফাটল মাঝখানে, বুঝছো? 3টা 3 রং না? এটা একটা ফাটল, দেখা যাচ্ছে এটা একটা ফাটল। সবাই দেখতে পাচ্ছ না? পাচ্ছ জি। কথা? জি মিস। হ্যাঁ, আমি দেখতে শোনো, পাচ্ছি না। এখানে ফাটল ছিল, তাহলে কোন কারণে, কি কারণ? এই যে পার্শ্ব চাপ হয়, এই যে দেখলা না ভঙ্গিল পর্বতে যেমন এই চেপে উঠে যায় ভাঁজ হয়ে, আর এখানে হলো কি ফাটল বরাবর উপরে উঠে যায়, এই দেখো এরকম, এই যে এরকম দেখতে পাচ্ছ? এবার মাঝখানে জি। একটা উঁচু জি হয়েছে ম্যাম। কিনা বলো? এই জি মাঝখানটাই ম্যাম। হলো স্তূপ পর্বত। জি ম্যাম। এই কারণে এটা ঢালটা খাড়া, এই সাইডের ঢালটা একদম খাড়া, খাড়া। যেহেতু ফাটল বরাবর উঠেছে এজন্য ঢালটা খাড়া। খাড়া। আরেকটা ব্যাপার দেখো, আরেক ভাবে আমরা পড়লাম না যে এর দুই পাশ যদি এটা যদি নিচু নেমে যায়, নিচুতে নেমে যায় মাঝখানটা, এবার দেখো মাঝখান নিচে নেমেছে না? নেমেছে? জি ম্যাম। দেখতে পাও মাঝখান জি। নিচে নেমে গেছে, এইটা উপরে আছে, জি। এইটা উপরে আছে, আর এটা উপরে আছে, আছে? তাহলে এই দুইটা তখন পর্বত হয়ে যাচ্ছে, মাঝখানটা নদী উপত্যকা। এই যে নিচু হয়ে যাচ্ছে। উদাহরণ যে দিলাম দেখো, ভারতের সাতপুরা ও বিন্ধ্য, এটা মনে করো সাতপুরা পর্বত, খেয়াল করো এই কমলা রংটা, এটা সব, এইটা মনে করো বিন্ধ্য বিন্দু। পর্বত, মাঝখানের যে নিচু অংশটা এটা হলো উপত্যকা। নর্মদা নদী। কি নদী বলো? নর্মদা নদী। নর্মদা। নদী। নর্মদা এটাকে নদী। বলছে নর্মদা গ্রস্ত নদী। উপত্যকা বা গ্রস্ত উপত্যকা, বুঝেছো? বলো বুঝছো জি কিনা? মিস। জি মানে ম্যাম। দুই পাশে জি পর্বত, ম্যাম। মাঝখানের নিচু জায়গাটা হলো নদী, সেটার নাম হলো কি নাম? নর্দমা। নর্মদা নদী। আর নর্মদা। এই নদীটাকে, এই নদী উপত্যকা, এই নিচু অংশটাকে বলছে স্রস্ত উপত্যকা বা গ্রস্ত উপত্যকা, বুঝতে পারছো? আচ্ছা এটা আরেকটা জি উদাহরণ ম্যাম। আছে যে জার্মানির ব্ল্যাক ফরেস্ট ও ফ্রান্সের ভোজ পর্বত। এদিকে দেখো, এটা মনে করো জার্মানির ব্ল্যাক ফরেস্ট, জার্মানি আর ফ্রান্স পাশাপাশি কিন্তু দেশ। এটা জার্মানির ব্ল্যাক ফরেস্ট পর্বত, আর এটা ফ্রান্সের ভোজ পর্বত। মাঝখানে রাইন নদী। কি নদী? রাইম নদী। রাইন নদী। হ্যাঁ, এই রাইন নদীটা হলো, এটা একটা স্রস্ত উপত্যকা বা গ্রস্ত উপত্যকা, নিচু অংশটা। বলো ক্লিয়ার কিনা, বুঝেছো? জি বুঝেছো? ম্যাম। জি জি ম্যাম ম্যাম। বুঝেছি। আরো বহু নির্বাচনীতে থাকবে রাইন নদী, বহু নির্বাচনীতে এভাবে থাকতে পারে। ব্ল্যাক ফরেস্ট ও ভোজ পর্বতের মধ্যবর্তী উপত্যকাটি, রাইন নদীর উপত্যকাটি কি নামে পরিচিত? তখন তোমরা লিখবে যে গ্রস্ত উপত্যকা। হ্যাঁ, এই তো। এভাবে যদি বুঝে পড়ো
তাহলে মনে থাকবে। ঠিক আছে, বলো আমাকে স্তূপ পর্বত থেকে আর কোনো প্রশ্ন থাকলে বলো। না ম্যাম। আচ্ছা দেখো আরেকটা জিনিস দেখো, এই যে হঠাৎ করে উঠছে তো এর মাথাটা চূড়াটা কেমন থাকে, এই যে চাপটা থাকছে, দেখছো চূড়াটা চাপটা না, এটা অথবা এরকম জি ম্যাম। এরকম যদি হতো তাহলে মাথাটা চাপটা কিনা, চাপটা। আমি আরেকবার তোমাদের দেখাই, যেটা কিনা ভঙ্গিল পর্বতটা হবে হলো এইভাবে। এই দেখো কাগজটা দেখো, তাকাও, এই আমরা দুটো ভালো করে যাই, আস্তে আস্তে যাই কিন্তু বুঝে পড়ি। দেখো ভঙ্গিল পর্বতটা হলো দুই পাশ থেকে চাপ দিবে, এইভাবে ভাঁজ হয়ে হয়ে পর্বত হবে, একাধিক উঁচু চূড়া নিচু। থাকবে, এটা হলো ভঙ্গিল পর্বত, বুঝতে পেরেছো? আর জি মিস। জি মিস। দুই দিকে ফাটল থাকবে, ফাটল বরাবর হয় উঠে যাবে, দিয়ে এই মাথা চাপটা হবে চূড়া চাপটা, বুঝতে পেরেছো? চূড়া চাপটা মানে এই মাথাটা চাপটা, হ্যাঁ। আর অথবা নেমে যাবে, তখনও এই দুই সাইডের চূড়াগুলা চাপটা থাকবে। তাহলে এই দুইটা পর্বতের পার্থক্য বুঝতে পেরেছি আমরা। জি মিস। আর হিমালয় পর্বত অনেক নাকি জি ম্যাম। ভঙ্গিল পর্বত অনেকটা এলাকা জুড়ে থাকবে, এই দেখো এরকম অনেক এলাকা জুড়ে, আর স্তূপ পর্বত ছোট একটা এলাকা জুড়ে। আচ্ছা এবার আমি আরেকটা পর্বতে যাব। স্তূপ পর্বত শেষ হলো আমাদের। কত নাম্বার প্রশ্ন লিখছিলাম আমরা, বলো কত নাম্বার? মিস এখন 21 নাম্বার। 21। জি মিস। 21 নাম্বার। আচ্ছা এবার 22 নাম্বার লেখো। আমি আরেকটা স্ক্রিন শেয়ার করি। মিস 20 নম্বর কোশ্চেনটা কি ছিল? 20 নাম্বার ওই যে স্তূপ পর্বতের উদাহরণ দাও। উদাহরণ দাও। এবার দেখো, এবার আরেকটা পর্বত আমরা পড়ব, এটার নাম ল্যাকোলিথ পর্বত। কি নাম বলো? ল্যাথোলিক পর্বত। হ্যাঁ, এটা কেমন দেখো, এইটা ছবিটা দেখো, ছবি দেখে বুঝি আমরা। এটা কিন্তু ভূপৃষ্ঠ, এই যে আমি যে হলুদ দিয়ে হাইলাইট করলাম, এখানে এটা ভূপৃষ্ঠ মানে মাটির উপর। ভিতর থেকে এই যে কালো 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 যে ছবি অংশটা দেখতে পাচ্ছ, ভিতর জি থেকে মিস। ঠেলে উপরে আসার সময় ভূপৃষ্ঠ ভেদ করে আসতে পারিনি, মানে বের হতে পারিনি, ভিতরেই আটকে গেছে। এটাকে বলে ল্যাকোলিথ পর্বত। দেখো এটা বইয়ের ভাষায় কিভাবে লিখছে, পৃথিবীর অভ্যন্তরে ম্যাগমা বা গলিত শিলার উপাদান সমূহের সাথে বিবিধ গ্যাস মিশ্রিত অবস্থায় থাকে, মানে এই কালো অংশটা, এই গ্যাস ওটা হচ্ছে লাভা। হ্যাঁ লাভা, হ্যাঁ লাভাটা বের হতে পারেনি, হ্যাঁ ঠিকই বলেছো। এই গ্যাস অনেক সময় ঊর্ধ্বপ্রবাহী হয়ে ভূপৃষ্ঠের দিকে আসতে চেষ্টা করে। এই গ্যাসের সাথে প্রচুর ম্যাগমাও থাকে, কিন্তু প্রায়ই তা উপরে আসার পথে বাধাপ্রাপ্ত হয়ে ভূত্বকের নিচেই সঞ্চিত হতে থাকে, মানে এখানে জমে যায়, বুঝছো? এতে আস্তে আস্তে চাপ পড়ার ফলে ভূত্বকের শিলা ভেঙে পর্বতের ন্যায় উঁচু হয়ে ওঠে এবং নিচে কঠিন আকার ধারণ করে। এটি দেখতে গম্বুজের মতো, গম্বুজ এই যে মসজিদের উপরে যে গম্বুজ থাকে না, এরকম, হ্যাঁ অত বেশি সুচালো নয়। এই পর্বতকে ল্যাকোলিক বা গম্বুজ পর্বত বলে, বুঝছো? উদাহরণ কি, আমেরিকা যুক্তরাষ্ট্রের ড্রাকোটা প্রদেশের ব্ল্যাক হিলস এবং উতা প্রদেশের হেনরি পর্বত। হ্যাঁ এই দুটো হলো ল্যাকোলিথ পর্বতের উদাহরণ। হ্যাঁ লেখো তাহলে পরের প্রশ্ন, ল্যাকোলিথ পর্বত কাকে বলে? ল্যাকোলিথ পর্বতের উদাহরণ দাও। ল্যাকোলিথ পর্বত কাকে বলে? ল্যাকোলিথ পর্বতের উদাহরণ দাও। এটার আর বৈশিষ্ট্য নাই আলাদা করে, তোমাদের বইতে আছে? আছে তো, শেষে আছে। জি মিস। হ্যাঁ বৈশিষ্ট্যগুলো আমি একটু বলি, তোমার বইয়ের সাথে মিলাও। ল্যাকোলিথ পর্বত গম্বুজ আকৃতির। এ ধরনের পর্বতের উচ্চতা কম এবং ঢাল সামান্য খাড়া। এ পর্বত অল্প অঞ্চলব্যাপী অবস্থান করে। ল্যাকোলিথ পর্বতে কোনো শৃঙ্গ থাকে না। বোঝা গেছে না বৈশিষ্ট্যগুলো? শৃঙ্গ থাকে শুধুমাত্র ভঙ্গিলে, তাই না? ম্যাম এখন কি লিখবো? ল্যাকোলিথ পর্বতের বৈশিষ্ট্য লিখো। হ্যাঁ ল্যাকোলিথ পর্বতের বৈশিষ্ট্য লিখো।
ম্যাম আরেকটা তো আছে, ল্যাকলিত পর্বত আরেক নাম আছে গম্বুজ পর্বত। হ্যাঁ হ্যাঁ, কোন পর্বতের আকৃতি গম্বুজ আকৃতির, এমনও লিখতে পারো। আরেকটা প্রশ্ন, হ্যাঁ কোন আর পর্বতের ল্যাকলিতের অপর নাম আকৃতি কি? গম্বুজ পর্বত। গম্বুজ আকৃতির? উত্তর কি? ল্যাকলিত পর্বত। তাহলে ল্যাকলিতটা কি? আগ্নেয়গিরি। ম্যাম কোন পর্বতের কি লিখবো এটা, এই যে গম্বুজটা? ও, কোন পর্বতের আকৃতি কোন গম্বুজ পর্বতের? আকৃতির? আকৃতি ম্যাম। গম্বুজ আকৃতির, হ্যাঁ আকৃতির। হ্যাঁ, এবার ক্লাস আর 4 মিনিট বাকি আছে। এখন তোমাদের রোলটা নেব। 1 থেকে 10 পর্যন্ত বলো। 107। ম্যাম 103। আচ্ছা, মিস 101। 101। ম্যাম 114। আচ্ছা, এবার 111 থেকে 120 বলো। 111 থেকে ম্যাম 114। 114। আচ্ছা, তারপর আর নাই। 121 থেকে 130। ম্যাম 122। কত? ম্যাম 129। ম্যাম 28। ম্যাম 125। 125। ম্যাম 130। ম্যাম 28। 28 দিয়েছি বাবা। ম্যাম এবার 130। কত? ম্যাম 36। 36। ম্যাম 139। 36 এর পরে আর কত? 36। 139। 139। এবার 41 থেকে 50 বলো। ম্যাম 144। 150। মিস 142। মিস 151। 148। ম্যাম 149। মিস 142। 142। আচ্ছা, দিয়েছি। ম্যাম 149। হ্যাঁ, দিয়েছি। 151। 151। 150। 52, 53, 54, 55 এর মধ্যে কেউ আছো? 150। হ্যাঁ, দিয়েছি। 52, ম্যাম 53, 130। 100। 130। আচ্ছা, দিব। হ্যাঁ, দিয়ে দিয়েছি। ঠিক আছে। ম্যাম তাহলে 129। হ্যাঁ, দিয়েছি। ম্যাম 148। তাহলে বলো, আজকে আমরা কয়টা পাঠ করলাম আমরা, বলো। 3টা। কি কি? ভঙ্গির স্তূপ আর ভঙ্গির স্তূপ, স্তূপ আর ল্যাকলিত। ল্যাকলিত পর্বত। ছবি দেখে চিনতে পারবা ভঙ্গিল পর্বত? বলো, প্রধান বৈশিষ্ট্য কি ভঙ্গিল জি পর্বতের? ম্যাম। কাজ আর শৃঙ্গ থাকে, বিরাট অঞ্চলব্যাপী অবস্থিত থাকে, যেমন হিমালয়, আল্পস, এগুলো। এরপরে কি পড়েছি বলো? স্তূপ পর্বত। স্তূপ স্তূপ পর্বত। পর্বত। ওই যে আমি তোমাদের ব্লক দিয়ে দেখালাম, যে খেলনার ব্লক দিয়ে হঠাৎ করে উঠে যাবে একটা মাঝখানে, অথবা দুই পাশ দেবে যাবে। হ্যাঁ, চ্যাপ্টাকৃতির হবে। জি মিস। হ্যাঁ, চূড়া চাপটা হবে, ঢাল খাড়া হবে, পর্বতের শৃঙ্গ থাকবে না। ঢাল সিংহ খাড়া হবে। থাকবে না। হ্যাঁ, শৃঙ্গ থাকবে না। ল্যাকলিত মানে ভূগর্ভস্থ ম্যাগমা বের হয়ে আসতে পারবে না, ফুসফুসটা আটকে যাবে, এ পর্বতের মতো উপরে যাবে। এটা ঢাল সামান্য খাড়া আর কিসের মতো? গম্বুজ আকৃতি, তাই না? গম্বুজ আকৃতি। হ্যাঁ, উদাহরণ? কোনো শৃঙ্গ থাকে না। সিংহ থাকবে না। শৃঙ্গ থাকবে না। উদাহরণ বলো। আমেরিকা যুক্তরাষ্ট্র, আমেরিকা যুক্তরাষ্ট্রের ডাকোটা প্রদেশের ব্ল্যাক হিলস, ব্ল্যাক হিলস এবং ইউটা প্রদেশের সিংহ প্রদেশের হেনরি। হেনরি পর্বত ল্যাকলিত পর্বতের উদাহরণ। হ্যাঁ, এই 3টা হয়ে গেল না আমাদের সুন্দর? ইনশাআল্লাহ আগামী জি ম্যাম। বাকি 2টা 5টা পর্বত থেকে, বুঝছো, প্রশ্ন সব সময় আসে, সেটা কলেজের পরীক্ষায় বলো আর বোর্ড পরীক্ষা। হ্যাঁ, ভূগোল পড়তে কেমন লাগছে তোমাদের বলো?
বেশ অনেক ভালো লাগলো। ভালো ম্যাম। একটু আগ্রহ নিয়ে পড়বা, জানার ইচ্ছা নিয়ে পড়বা, ভালো লাগবে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। ক্লাস শেষের দিকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। ম্যাম ভালো